সাংঘাতিক বিষয় সেটা হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থার কতিপয় লোক অতি সত্বর বাংলাদেশে তারা ভিজিট করবে। সেখানে তারা রাজনীতিবিদ এবং সাংবাদিকদের, টিচারদের সাথে বৈঠক করবে। বৈঠক করে তারা এই গভর্নমেন্টকে কিভাবে অপ্রিয় করা যায় এর জন্য কাজ করা। দেখেন, গত 15টি বৎসর আওয়ামী লীগ এক স্বৈরাচারী রাজত্ব বাংলাদেশে এক স্টিম রোলার কায়েম করেছিল। কিন্তু 5ই অগাস্টের যে গণ অভ্যুত্থানের পরে যে স্বৈরাচারী সরকারের পতন হলো, বাট আনফরচুনেটলি যে আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগের কোনো নেতা কর্মীদের মধ্যে আমরা বিন্দু মাত্র কোনরূপ অনুশোচনা, অনুতপ্ত, দুঃখবোধ দেখিনি। যে 2009 সালে যখন তারা ক্ষমতা গ্রহণ করার মাত্র 14 দিনের মাথায় 57 জন সেনা কর্মকর্তাকে তারা হত্যা করে, হুম। তখনও তাদের মধ্যে কোনো দুঃখ ছিল না। আপনি যদি দেখেন 2012 সালে সাইদি সাহেবের একটা রায়কে কেন্দ্র করে প্রায় 150 জন জামাত শিবিরের কর্মকর্তা, নেতাকর্মীদের শহীদ করা হয় বা নিহত করা হয়। তাদের মধ্যে কোনো রূপ অনুশোচনা, দুঃখবোধ ছিল না। 5ই অগাস্টের যে শাপলা চত্বরের নির্মম হত্যাযজ্ঞ, গোটা পৃথিবী বিশ্বের সাথে তারা দেখেছে যে সেখানে এই রাতের অন্ধকারে যেভাবে আলেমদেরকে হত্যা করা হয়েছে, সেখানে তাদের কোনো অনুশোচনা, দুঃখবোধ ছিল না। পরবর্তীতে গুম, খুন, আয়নাঘর, অর্থ পাচার, লুটপাট, ধ্বংসলীলা ইত্যাদি, এই যে গত 16টা বৎসর বাংলাদেশের জনগণের উপরে যে অত্যাচার, অন্যায়, জুলুম, নির্যাতনের যে স্টিম রোলার চালিয়েছে, কিন্তু 5ই অগাস্টের পর এই যে সরকার, স্বৈরাচারী হাসিনা সরকার পালালেন এবং অন্য একটা গভর্নমেন্ট ফর্ম হলো, কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীর মধ্যে কিন্তু এখনো পর্যন্ত কোনো রূপ দুঃখ, অনুশোচনা, কোনো কি বলে এটাকে, অনুতপ্ত বোধ নেই। এর কারণটা কি? তাদের একটা মাইন্ডসেট রয়েছে, একটা মাইন্ডসেট যে তারা তো বাংলাদেশের জনগণের প্রায় 35 to 40% একটা রিপ্রেজেন্টেশন করে। আর এই রিপ্রেজেন্টেশনের ফলে আপনি হুট করেই যে সবকিছু করে ফেলবেন তা না। আজকে দেখেন, আপনি যদি বিরোধী দলের ঐক্য, পদায়ন এবং সরকারকে অস্থিতিশীলতা, হাসিনা সরকার দেশে চলে আসা এবং দেশে এবং বিদেশের যে ষড়যন্ত্রগুলো হচ্ছে, এটা মোকাবেলা করার জন্য আমার অ্যানালাইসিস হচ্ছে, আপনারা আমার সাথে ডিফার করতেই পারেন, বাট এর জন্য সর্বাগ্রে যেটা করা দরকার সেটা হচ্ছে বাংলাদেশের যে সমস্ত আমলা, পুলিশ, বিচারক, আনসার, বিজিবি, ইভেন আর্মি অফিসার, ইমিগ্রেশন অফিসার, ব্যাংক এবং বিদেশে বাংলাদেশে মিশনে যে ধরনের কর্মকর্তারা রয়েছে তাদেরকে, এবং যারা বিশেষ করে গত 15 বৎসরে দলীয় নিয়োগ প্রাপ্ত হয়েছে, তাদেরকে অচিরেই সেখান থেকে বরখাস্ত করে সেখানে যোগ্যতম এবং দেশপ্রেমিক লোকদেরকে সেখানে রিক্রুট করতে হবে। যদি এটা না করেন, তাহলে আপনাকে প্রত্যেকটা পদে পদে আপনাকে স্থবির হতে হবে, আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আপনি দেখেন, হাসিনা সরকার, হাসিনা প্রধানমন্ত্রী, সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তার তো 294 জন এমপি ছিলেন। তারা কি সবাই পালাতে পেরেছে? সবাই কিন্তু পালাতে পারেনি। তারা দেশে রয়েছে বা কিছু পালিয়েছে। তার প্রায় 50-এর অধিক মন্ত্রী ছিল, তারা কোথায়? 400 জনের অধিক যে আওয়ামী লীগ নেতা, পুলিশ অফিসার, ডিজিএফ এর অফিসে ছিল, তারা কোথায় গেল? তারা হয় দেশে রয়েছে, না হয় দেশের বাইরে। আর যদি তারা দেশে থাকে, তাহলে ক্রমান্বয়ে আপনাকে আপনার এই গভর্নমেন্টকে, এই সরকারকে একের পর এক অস্থিতিশীল করার জন্য একটা প্রজেক্ট হাতে নিয়ে আসবে। আপনারা দেখছেন এই গণ অভ্যুত্থানের পরপরই আনসার বিদ্রোহ, গোপালগঞ্জের বিদ্রোহ, এটা কেন হয়েছে? কারণ স্টিল আওয়ামী লীগের পিপল আর দেয়ার, দে আর অন দ্য গ্রাউন্ড, দে আর মেকিং সাম কনস্পিরেসি এগেনস্ট দিস গভর্নমেন্ট। এখন এইটাকে আপনাকে যদি রুখতে হয়, তাহলে একটা কার্যকরী সরকার এবং ইমিডিয়েট ড্রাস্টিক কিছু মেকানিজম আপনাকে ফলো করতে হবে। সেটা হচ্ছে, যেমন ধরেন এই সরকার, হ্যাঁ, অনেকগুলো কমিশন গঠন হয়েছে এবং তারা কাজ করতেছে, বাট সেই কাজটা হচ্ছে অনেকটা সম্ভোগ গতির মতো, কচ্ছপের গতিতে কাজ করতেছে। সই যে কোনো রেভলিউশনের পরে মানুষ দেখতে চায় খরগোশের গতিতে অথবা নেকড়ে বাঘের গতিতে কাজ। হুম। আপনি ওই ডক্টর সারওয়ার বললেন যে ফ্রান্স রেভলিউশনের কথা, আমি সেখানে আসব, যে সম্ভোগ এবং নেকড়ে বাঘের গতিতে কাজ করতে হবে। আপনার বিগত 15 বৎসরে যে খুন, গুম এবং হত্যা হয়েছে, এর জন্য একটা গণতদন্ত কমিশন গঠন করে ইমিডিয়েটলি তাদের বিচারের আওতায় নিয়ে আসা
দরকার, এবং যদি তারা দোষী সাব্যস্ত হয় তাদেরকে পানিশমেন্ট দিতেই হবে। আর তা না হলে আপনাকে প্রতি পদে পদে হবে। সামনে যেটা দেখবেন, কি দেখবেন? মৌলবাদ, জঙ্গিবাদ, অথবা ধর্মীয় উগ্রবাদের নামে নাশকতা সামনে আসতে পারে। গার্মেন্টস সেক্টরকে অস্থিতিশীল করার জন্য, কারণ গার্মেন্টস সেক্টর কিন্তু আমাদের রেমিটেন্সের একটা অন্যতম আয়, হুম। বন্ধ করার জন্য এবং বিদেশে একটা রং মেসেজ দেওয়ার জন্য গার্মেন্টস শিল্প, আপনি খোঁজ নিয়ে দেখেন, প্রায় 90% গার্মেন্টস ইন্ডাস্ট্রির ওনার হচ্ছে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় বড় হওয়া সুবিধাবাদী। তাহলে তাদেরকে আপনাকে স্টপ করতে হবে, আদারওয়াইজ দে উইল মেক দিস কেওয়াস অ্যানার্কি সাপোর্টার্স এগেইন এন্ড এগেইন করেই যাবে। হুম। অগ্নিকাণ্ড সংগঠিত হতে পারে, লঞ্চ দুর্ঘটনার মতো হতেই পারে। তাহলে আপনাকে কার্যকর কিছু কমিশন, যেমন আমি একটা গণকমিশনের কথা বললাম, প্রয়োজনে। আর অর্থনৈতিক যে মুক্তি, যে আমাদের দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, মিলিয়নস অফ মিলিয়নস, একটা প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক, প্রধানমন্ত্রী একটা প্রজেক্ট থেকে 60,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। তাহলে এই যে যে সমস্ত টাকাগুলো দেশ থেকে চলে গেছে, এগুলোকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমার মতে একটা অর্থনৈতিক কমিশন গঠন করা দরকার। এখন আসি যে সরকারকে অস্থিতিশীল করার জন্য, সাগর ভাই আপনি হয়তো বা জেনে থাকবেন বা খেয়াল করেছেন, সিনহা ভাই আছে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, হয়তোবা জেনে থাকবেন যে যে এশিয়া মিরর একটা নিউজ করেছে 20শে সেপ্টেম্বর। সে 20শে সেপ্টেম্বর একটা নিউজের যে সেটা তারা বলেছে, ভারতের কতিপয় মন্ত্রী, গোয়েন্দা সংস্থা, র রয়ের কিছু কর্মকর্তা, বাংলাদেশ থেকে কয়েকজন কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ ভারতে একটা মিটিং করেছে। সে মিটিং এর মূল উপপাদ্য বিষয় ছিল যে বাংলাদেশে চলমান ভারতের সমস্ত প্রকল্পগুলোর কন্টিনিউশন, এবং এই প্রকল্পগুলোর যাতে কোনো রূপ বাধার সম্মুখীন হয় এর জন্য গভর্নমেন্টকে অনবরত চাপ দেওয়া, এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা প্রচেষ্টা। সেটা কিভাবে? তারা যে আলোচনাগুলো করেছে, এর একটা অন্যতম আলোচনা ছিল ভারতের সাথে গত 15 বছর যে সমস্ত চুক্তি হয়েছে, সমঝোতা স্বাক্ষর হয়েছে, এবং এমওআই গুলো হয়েছে, এগুলোকে কোনরূপ বাতিল এবং সংশোধনের দিকে যাওয়া যাবে না, বরং এগুলোকে যাতে কন্টিনিউশন থাকে এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে একটা চাপ প্রয়োগ করা। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে পারে এর জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে একটা তারা গ্যারান্টি চায়। পাশাপাশি আওয়ামী লীগকে ভারতের অভ্যন্তরে মিটিং করা, মিছিল করা, গোপনে এগুলো গোপনে মিছিল করা, মিটিং করা সুসংগঠিত হওয়ার জন্য তাদেরকে একটা স্পেস দিতে চায়, যেমন তারা স্পেস 1991 সালে করেছিল। পাশাপাশি এই এই অন্তর্বর্তীকালীন সরকার, আমার সার্ভার ভাই বলেছে যে এই গভর্নমেন্টের একটা প্ল্যান হচ্ছে অতি দ্রুতই একটা নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের একটা ক্ষমতা হস্তান্তরে। যে রাজনৈতিক দল মোস্ট প্রবাবলি, আই এম নট শিওর, এটা জনগণ নির্ধারণ করবে যে যেই গভর্নমেন্ট আসবে, ধরে নেওয়া হচ্ছে মানুষের বক্তব্য, মানুষ এইরকম চিন্তা করতেছে, যদি বিএনপি ক্ষমতা আসে অথবা যেই সরকারি ক্ষমতা আসুক না কেন, তাদেরকে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে জনগণের কাছে অপ্রিয় করে তোলা, অজনপ্রিয় করে তোলা, বিদেশের মাটিতে এর এগেনিস্টে এই ষড়যন্ত্র করার, এই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছে। এবং আরেকটা সাংঘাতিক বিষয় সেটা হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থার কতিপয় লোক অতি সত্বর বাংলাদেশে তারা ভিজিট করবে। সেখানে তারা রাজনীতিবিদ এবং সাংবাদিকদের, টিচারদের সাথে বৈঠক করবে। বৈঠক করে তারা এই গভর্নমেন্টকে কিভাবে অপ্রিয় করা যায় এর জন্য কাজ করা। এবং আরেকটা আরেকটা বিষয় সাগর ভাই আপনি হয়তো বা দেখে থাকবেন বা জনগণ, আমার আমার বিশ্বাস এটা সিনহা ভাই নোটিস করেছেন যে এই যে মিটিংটা হলো, এই মিটিং এ কিন্তু শুধু জনগণই ওই দেশের কর্মকর্তারাই অংশগ্রহণ করেনি। এর মধ্যে আর বিবেকানন্দ ফাউন্ডেশনের কথা আমরা শুনেছি, যেটা 1 টাকায়, সরি, হ্যাঁ বিবেকানন্দ ফাউন্ডেশন, তারপর বিদ্যার হচ্ছে না, বিবেকানন্দ ফাউন্ডেশন একটা আছে। এক আর টাকা তার আহার। একটা হ্যাঁ। 1 টাকার আহার হচ্ছে বিদ্যানন্দ, বিদ্যানন্দ তারা। আর বিবেকানন্দ ফাউন্ডেশন আছে, রিসার্চ ফাউন্ডেশন আছে, ইনস্টিটিউশন অফ ডিফেন্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিসের কর্মকর্তারাও সেখানে অংশগ্রহণ করেছে। অর্থাৎ এই যে আপনি দেখেন, এই অল্প সময় 2 মাসের মধ্যেই কিন্তু দেশে বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশে
যেই স্ট্যাটিস্টিক্স একটা দিলাম, 294 এমপির মধ্যে সবাই পালিয়ে জানি, মন্ত্রীরা পালিয়ে জানি, তারা তো ভিতরে রয়েছে। তারা দে আর ট্রাইং, তারা একটা 30 থেকে 40%-এর একটা প্রতিনিধিত্ব করে, তার রয়েছে, বাইরে রয়েছে। এখন হচ্ছে আপনার এই গভর্নমেন্টকে আপনি কি করবেন যদি বিরোধী দলের ঐক্যে আসার আগে দেখেন, ফ্রেঞ্চ যে রেভলিউশনটা হলো, ফ্রেঞ্চ রেভলিউশনের পরে কিন্তু দে টুক 10 years টাইম টু এস্টাবলিশ দ্য সিচুয়েশন, একটা জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা নিয়ে আসার জন্য এবং সিচুয়েশনকে নর্মালাইজ এবং কাম ডাউন করার জন্য। তারা ওই সময়ের বিপ্লবী সরকার, দে টুক 10 years। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট দিস কারেন্ট ইন্টারিম গভর্নমেন্ট উইল টেক সাচ এ লং টাইম, আমি এটা চাই না এবং এটা কেউ মানবেও না। কিন্তু তারা, সাউথ কোরিয়ার কথা আপনারা জানেন, 1962 সালে যে একটা প্রবলেম সেখানে সৃষ্টি হয়েছিল, তারা দে টুক 28 years, তারা 28 বছর সময় নিয়েছে। আপনারা ইন্দোনেশিয়ার কথা জানেন, সেখানে তারা 2 বছর সময় নিয়েছে। তো আমরা এই গভর্নমেন্ট গত 16 বছরের যেই স্বৈরাচারী সরকারের যে বস্তা পচা, যে আপনি কোথায় ঔষধ দিবেন, যে সর্বাঙ্গে ব্যথা, আপনি ঔষধ দিবেন কোথায়? শিক্ষা, সংস্কৃতি, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, প্রত্যেকটা ক্ষেত্রে। এবং এই প্রত্যেকটা ক্ষেত্রকে যদি আপনি সংস্কার করতে চান, মেরামত করতে চান, পুনর্গঠন করতে চান, আপনাকে একটা সময় তাদেরকে অ্যালাউ করতেই হবে। এই সময়টা যদি অ্যালাউ না করেন, এখনই যদি আমরা অস্থিতির হয়ে যাই, তাহলে এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে।